পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস করি। নিয়ে এগিয়ে 294টা সিটে সিংহভাগ দেওয়া হয়ে গেছে তাদের প্রার্থী। কি মনে করছেন, কংগ্রেসের এবার হাল ফিরবে? দেখুন, কংগ্রেসের নতুন করে হারানোর কিছু নেই। গত 21 বিধানসভা নির্বাচনে আমরা কোনো আসনে জিততে পারিনি, পরে নির্বাচনে জিতেছিলাম। তৃণমূল তাকে প্রলোভন দেখিয়ে তাকে দলে টেনে নিয়েছে। সুতরাং আমাদের হারানোর কিছু নেই। আর জোট রাজনীতি বা সিট শেয়ারিং রাজনীতির বাধ্যবাধকতা 11 সালের নির্বাচনে আমরা আমাদের এই জেলাতে মাত্র 2খানা আসনে প্রার্থী পেয়েছিলাম, 16 সালে মাত্র 4খানা, আর 21 সালে মাত্র 3খানা পেয়েছিলাম। অথচ আমাদের যে অ্যাসেম্বলিগুলোতে বা ব্লকগুলোতে আমাদের যে কর্মীরা আছে তারা আর কি ভোটের সময় ভোট দিতে পারতো না, নিজেদের দলের প্রার্থীর অনুকূলে হারছেন। মানুষের মনে, কর্মীদের মনে একটা হতাশা গ্রাস করছিল। সেখান থেকে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বকে বোঝাতে সক্ষম হয়েছে যে আমাদের হারানোর কিছু নেই। বাংলার মাটিতে আমরা দীর্ঘমেয়াদী অন্তত একটা পরিকল্পনা নিয়ে এগোতে পারছি। আমাদের নিজস্ব ভোট ব্যাংক পুনরুদ্ধারের যে একটা প্রচেষ্টা, সব সিটে আমরা সেটা নিয়ে প্রার্থী দিয়েছি। নির্বাচন হার জিত থাকবে, জয় পরাজয় তো থাকবে। হেরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়। এই বাংলাতে আমরা প্রায় 50 বছর হলেও ক্ষমতার বাইরে আছি, কিন্তু এখনও পর্যন্ত আমাদের দল ভেঙে বর্তমান শাসক দল তৈরি হয়েছে। রাজনীতি তাদের সর্বগ্রাসী রাজনীতি, তৃণমূল এবং বিজেপির যে সর্বগ্রাসী রাজনীতি এবং যে আর্থিক প্রলোভন সহ প্রশাসনিক যে চাপ, পুলিশ প্রশাসনকে দিয়ে জাতীয় কংগ্রেসের কর্মীরা যারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদেরকে বলা হচ্ছে দেশদ্রোহী। মহিলারা যখন আন্দোলন করছে তখন তাদেরকে বলা হচ্ছে বাজারি মহিলারা। ছাত্ররা যখন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে তখন তাদেরকে বলা হচ্ছে টুকরে জ্ঞান। আর এই রাজ্যে যখন তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করছে তখন তাদেরকে বলা হচ্ছে যে এরা মাওবাদী। কখনো তাদের বাড়িতে মাদকদ্রব্য পাঠিয়ে দিয়ে পুলিশ প্রশাসনকে সাহায্য নিয়ে তাদেরকে এনডিপিসি কেস দিয়ে বিভিন্ন রকমভাবে নির্যাতন করে চলেছে। এর বিরুদ্ধে আজকের আমরা তৃণমূল এবং বিজেপির যে বাইনারি যে পলিটিক্স, তৃণমূলকে হারাতে পারে বিজেপি, বিজেপিকে হারাতে পারে তৃণমূল, এই যে ধারণা তৈরি হয়ে আছে, এই ধারণার বাইরে আমরা বাংলার মানুষকে একটা বার্তা দিতে চাই। আমরা আমাদের অবস্থান স্পষ্ট। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে আসিনি, আমরা মন্দির মসজিদের রাজনীতি করতে আসিনি। আমাদের রাজনীতি মানুষের স্বার্থে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং বিদ্যুৎ, রাস্তা এবং জল, এই মৌলিক জিনিসগুলো, এই মৌলিক চাহিদাগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করতে চাইছি। এই যে তৃণমূল বিজেপির এই যে বাইনারি পলিটিক্সের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করতে চাইছি। বিজেপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিয়ে এগোচ্ছে এবং তৃণমূল সরকার উভয় কি, তাহলে কংগ্রেস নজিরবিহীন ঘটনা কি করতে পারছে? কংগ্রেস মানুষের কথা বলে। এই কংগ্রেস আমরা এখানে আমাদের যে ভারতবর্ষের যে ঐতিহ্য, আমাদের যে আইডিয়া অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে ধারণা, আমাদের যে ভারতীয় যে সংস্কৃতি, ভারতীয় যে সভ্যতা, 8,000 বছর পুরনো সভ্যতা, আমাদের বাংলার ভাষা, আমাদের পূর্বপুরুষরা 5,000 বছরের পুরনো, তারা দেশে এসেছিল। আমাদের ধ্রুপদী ভাষা 2,000 বছরের, এবং আমাদের বাংলা ভাষার যে ইতিহাস সেটা হচ্ছে 1200 বছরের। এখানে দাঁড়িয়ে আমরা জাতীয় কংগ্রেস আমরা এইটাই মানুষকে বলতে চাইছি যে ধর্ম আর হচ্ছে এই যে মন্দির মসজিদ, এই রাজনীতির বাইরে আমরা মানুষের একটা নির্দিষ্ট কিছু জিনিস যেটা তাদের দৈনন্দিন প্রয়োজন সেটা তুলে ধরতে চাইছি। আজকের যে মানুষ এসআইআরে, আজকের যে ভোটদানের যে অধিকার মানুষের, সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী ভারতবর্ষের নাগরিককে, প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটদানের অধিকার দেওয়া হয়েছিল। 1989 সালে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 21 বছর থেকে সেটা নামিয়ে 18 বছরের মানুষের ভোটাধিকার দিয়েছে। আজকের এসআইআরের নামে সেই বাংলা এবং বাঙালির বিরুদ্ধে কেন্দ্রের সরকার যুদ্ধ ঘোষণা করেছে। আর পশ্চিমবাংলার যে সরকার, এরা গোপনে
তাদেরকে সহযোগিতা করছে যাতে বিভাজনের রাজনীতিটা স্পষ্ট করে তুলে ধরা যায় হিন্দু এবং মুসলিম এই বিভাজনটা তারা চালিয়ে যেতে চাইছে। আমাদের কংগ্রেস আমরা মানুষের কথা বলতে চাই, মানুষের স্বার্থে আমাদের সমস্ত কথা। আমাদের যে সংবিধান, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু 1946 সালের 13ই ডিসেম্বর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে তিনি যে বক্তব্য রেখেছিলেন, যেটাকে বলা হয় যে অবজেক্টিভ রেজলিউশনস, যে অবজেক্টিভ রেজলিউশনের ভিত্তিতে আমাদের সংবিধান তৈরি হয়েছিল। সংবিধানের যে ফিলোজফি এবং গাইডলাইন এবং ফিলোজফি দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে 1947 সালের 22শে জানুয়ারি আমাদের সংবিধান সভা সেটাকে প্রিঅ্যাম্বল হিসাবে ঘোষণা করেছিল। প্রিঅ্যাম্বল হিসাবে আনএনিমাসলি সেটাকে গৃহীত হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে উই দি পিপল অফ ইন্ডিয়া having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens justice, social, economic and political, liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity to promote among them all, fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves this Constitution. এবং 1950 সালের 26শে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকর হয়েছিল। 24শে জানুয়ারি আমরা জনগণ মন অধিনায়কে আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করেছিলাম। এবং সেই জনগণ মন অধিনায়কে আমাদের ভারতবর্ষের যে ধারণা, তার যে দ্বিতীয় যে স্তবক, আমাদের ভারতবর্ষের যে কথা রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি হচ্ছে বিশ্ববন্দিত বা বিশ্বনির্মিত যাই বলি না কেন নন্দিত পুরুষ, যিনি হচ্ছে শ্রেষ্ঠ বাঙালি। রবীন্দ্রনাথ বলেছিলেন যে অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসী মুসলমান খ্রিস্টান, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাথা। ভারতবর্ষ হচ্ছে এপিটোম অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ। সেই ভারতবর্ষ, এখানে 1599খানা আমাদের ভাষা আছে এবং এছাড়াও দাপ্তরিক ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আরও 23খানা আছে। মানুষ আছে, কিন্তু আমাদের বিবিধের মাঝে যে মহান মিলন, মহান সেই ঐক্য আমরা এই ভারতবর্ষের কংগ্রেস, জাতীয় কংগ্রেস সেটা তুলে ধরতে চায়। এই কথা